এই কাহিনীটি হলো দুটি ব্যাঙের। তাদের মধ্যে একজন পাতলা ছিল আর একজন মোটা। দুজনেই জঙ্গলের একটি ছোট পুকুরে একসাথে থাকত। ছোটবেলার বন্ধু ছিল তারা। একসাথে খেলা করতে করতে বড় হয়। তারা দুজনে দিনভর পুকুরে খেলা করত, গল্প করত আর মজা করত। তাদের দুজনেরই পুকুরের আশেপাশের এলাকায় নতুন নতুন জায়গায় ঘুরতে ভালো লাগত। একদিন এরকমই একসাথে ঘুরতে ঘুরতে দুজনে জঙ্গলের বাইরে একটি খেতে পৌঁছে যায়। সেখানে তারা দেখে যে এক গোয়ালা গরুর দুধ দুইছিল। তারা কখনো কাউকে এইভাবে দুধ দোহা দেখেনি। গোয়ালা দুধ বের করে একটি বালতিতে রেখে দেয়। তারা দুজন সেই দুধকে দেখে খুব আশ্চর্য হয়ে যায়, কেননা তারা এর আগে এরকম কখনো দেখেনি। তারা তো জঙ্গলে কেবল পুকুরের নোংরা জলই দেখেছিল। কিছুক্ষণ ভাবার পর তারা দুজন ঠিক করে যে এই সাদা জলে সাঁতার কাটার মজাই কিছু আলাদা হবে। এই ভেবে তারা দুজনে একসাথে বালতিতে ঝাঁপ দেয়। সেখানে গিয়ে তারা দেখে, আরে বাহ, সাদা জল! আমরা তো কখনো এরকম দেখিনি। এটা কি জিনিস? দুজনের তো মজা করতে ভালো লাগতোই। তারা দুজন ওখানেই মজা করতে লেগে যায়। তারা সাঁতার কাটতে থাকে, কখনো তারা ঠেলাঠেলি করতে থাকে, কখনো লাফালাফি করতে থাকে। অনেক লাফালাফি করার পর, অনেক মজা করার পর ওই যে মোটা ব্যাঙটি ছিল সে বলে, চল ভাই, এবার ঘর যাওয়ার সময় হয়ে গেছে, জঙ্গলে ফিরে যাওয়া যাক। সেই পাতলা ব্যাঙটিও বলে, হ্যাঁ ভাই, চল ফিরে যাই। তারা দুজনে বালতি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বালতি অনেক বড় হয়। তারা লাফ দিতে পারে না। তারা দুজনে বালতির ধারে গিয়ে বালতির দেওয়ালে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখে যে ওখানে অনেক বেশি পিছল। তারা যখনই লাফানোর চেষ্টা করে তাদের পা পিছলে যায়। তারা লাগাতার কয়েকবার চেষ্টা করে, কখনো বালতির মাঝ থেকে তো কখনো বালতির ধারে গিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দুধের মসৃণতা আর তার পিচ্ছিলতার কারণে তারা বালতি থেকে বেরিয়ে আসতে পারছিল না। আর যে পাতলা ব্যাঙটি ছিল সে মোটা ব্যাঙকে বলে, ভাই দেখ, এই বালতির বাইরে তো আমাদের বেরোতেই হবে, এই জন্য আমাদের চেষ্টা তো করতেই হবে। কিন্তু আমরা অনেকবার চেষ্টা করে দেখে নিয়েছি, এই জন্য আমার মনে হয় আমরা নিজেরা এই বালতি থেকে বেরোতে পারবো না, কেননা এখানে অনেক বেশি পিচ্ছিল। তো আমরা কি করব? আমরা সাঁতার কাটতে থাকব। যদি আমরা সাঁতার কাটতে থাকি তো কেউ না কেউ এসে আমাদের বালতি থেকে বের করেই দেবে। মোটা ব্যাঙ ওই পাতলা ব্যাঙটির কথা মেনে নেয় আর দুজনে সাঁতার কাটতে থাকে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়। তারা সাঁতার কাটতে থাকে, কেউ এসে তাদের বালতি থেকে বের করে না। এবার যে মোটা ব্যাঙটি ছিল সে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়। সে বলে, ভাই, আমি পা চালাতে আর পারবো না। কয়েক ঘন্টা সাঁতার কাটতে কাটতে আমি ক্লান্ত হয়ে গেছি। পাতলা ব্যাঙটি বলে, ভাই দেখ, যদি তুই পা চালানো বন্ধ করে দিস তো তুই ডুবে যাবি, আর কিছুক্ষণের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাবে আর তুই মারা যাবি। আমরা মরতে চাই না, তুই পা চালাতে থাক। মোটা ব্যাঙটি আরও কিছুক্ষণ পা চালাতে থাকে, তারপর বলে, ভাই দেখ, আমরা অনেকক্ষণ সাথ দিয়েছি একে অপরকে। আমরা দুজনেই ছোটবেলার বন্ধু, অনেক মজা করেছি দুজনে, হাসি তামাশা করেছি, হামেশা একসাথে থেকেছি। কিন্তু আমার মনে হয় আজ এই সব শেষ হতে চলেছে। আজ হতে পারে যে এটা আমার জীবনের শেষ দিন। আমি আর মেহনত করতে পারবো না, আমি আর পা চালাতে পারবো না, আর এখন হয়তো আমি ডুবে মারা যাব। আর ওই পাতলা ব্যাঙের চোখের সামনেই তার ওই ছোটবেলার বন্ধু ডুবে মারা যায়। এই সব দেখে ওই পাতলা ব্যাঙটি আরও জোরে পা চালাতে থাকে। তার ভেতরে আগুন লেগে যায় যে এবার যেমন করে হোক আমাকে বালতির বাইরে বের হতেই হবে। আমাকে হার মানা চলবে না। যদি আমিও হার মেনে নিই তাহলে আমিও মারা যাব। তার চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু সে আরও জোরে পা চালাচ্ছিল। কিন্তু যেমন আমরা সবাই জানি যে যদি কিছুক্ষণ পর্যন্ত দুধকে নাড়ানো যায় তো তার থেকে মাখন বেরিয়ে আসে। আর একদম এইরকমই হয়, কেননা কয়েক ঘন্টা পর্যন্ত ওই 2 ব্যাঙ পা চালাচ্ছিল। এই জন্য ওই দুধ থেকে মাখন বেরিয়ে এসেছিল। সাথে অনেকক্ষণ থাকার জন্য দুধ অনেকটা জমে গিয়েছিল, দইয়ের মতো হয়ে গিয়েছিল। দুধ জমে যাওয়াতে আর মাখন বেরিয়ে আসাতে ব্যাঙ দেখে যে দুধ অনেকটা গাঢ় হয়ে গেছে, আর সেটা আগের মতো চিপচিপে ছিল না। সে ওই মাখনের ওপর বসে পুরো জোরে এক লাফ দেয় আর সে বালতির বাইরে চলে যায়। বালতির বাইরে আসার পর কিছুক্ষণ পর্যন্ত সে এটা বুঝতে পারেনি যে আজ তার সাথে কি হলো। তার সবচেয়ে কাছের বন্ধু, তার ছোটবেলার বন্ধু,
আজ তার চোখের সামনে ডুবে মারা গেছে। আর তার মৃত্যু কি করে হলো? কেননা সে হার মেনে নিয়েছিল। যদি সেও আরো কিছুক্ষণ আরো জোরে পা চালাতো, হার না মানতো, তো আজ সেও বেঁচে থাকতো আর বেরিয়ে আসতো। বন্ধু, তার আগে আমরা কাহিনীতে এগিয়ে যাই। আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। নেভার গিভ আপ অ্যাটিটিউড, কখনো হার না মানার আদত। এটা কোনো এমন আদত নয় যা কোনো মানুষকে সাথে নিয়ে জন্মায়, বরং এটা তো আমাদের মেন্টাল টাফনেসের ওপর ডিপেন্ড করে, যাকে আমরা টাইমের সাথে ডেভেলপ করতে পারি, অনেক চ্যালেঞ্জকে ফেস করতে পারি। কিন্তু যেমন আমি হামেশা বলি, কোনো জিনিসই একবারে হয় না। তার জন্য প্রথমে আমাদের মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। আর মাইন্ডসেট ডেভেলপ করার সবচেয়ে বেস্ট উপায় হলো সেই ফিল্ডের বই পড়া। বন্ধু, এবার আমাদের কাহিনীতে ফেরা যাক। সেই পাতলা ব্যাঙটি বেরিয়ে আসার পর জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার কিছুক্ষণ পর ওই ব্যাঙটি একটি মেয়ে ব্যাঙকে বিয়ে করে নেয়। বিয়ের পর তার বাচ্চা হয়। সে তার বাচ্চার নাম তার সেই মোটা বন্ধুর নামে রাখে। আর তার বাচ্চাকে প্রতিদিন সন্ধ্যায় সেই পাতলা ব্যাঙ এই গল্প শোনাতো যে আমার একজন মোটা বন্ধু ছিল, যার সাথে আমি পুরো জঙ্গলে ঘুরে বেড়াতাম। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা করতাম। একদিন আমরা দুজনে একটি বালতিতে পড়ে যাই, যার ভেতর দুধ ছিল। আর আমার যে বন্ধু ছিল সে হার মেনে নেয়। কেননা সে হার মেনে নেয়, এই জন্য সে মারা যায়। আমি তোমাদের বাচ্চাদেরও এটা শেখাতে চাই যে জীবনে যা কিছু হয়ে যাক না কেন, কিন্তু কখনো হার মানবে না। যদি তোমরা হার মেনে নাও, তো তোমাদেরও সেই পরিণাম হবে যা আমার বন্ধুর হয়েছিল। বন্ধু, এই কাহিনী থেকে আমরা শিখি যে দুধ থেকে দই অবশ্যই তৈরি হবে, কিন্তু তার জন্য সময় লাগবে। কিন্তু যদি আমরা সময়ের আগে হার মেনে নিই, তো আমাদেরও সেই রকমই পরিণাম হতে পারে। হতে পারে আমাদের জীবনে এখনো পর্যন্ত সেই সব মেলেনি যা আমরা চাই, কিন্তু লাইফে কিছু মেলে তারই যে কখনো হার মানেনি। এটাও তো হতে পারে যে আমাদের সেই সব মেলেনি যা আমরা হাসিল করতে চাই, কিন্তু আমাদের এই শান্তিকে কে কেড়ে নিতে পারবে যে আমরা সেই জিনিসকে পাওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছি। একটি কথা হামেশা মনে রাখবে বন্ধু, আমরা হারি না ততক্ষণ পর্যন্ত যখন লোক আমাদের বলে যে তুই হেরে গেছিস, বরং আমরা হেরে যাই তখন যখন আমরা নিজেরাই হার মেনে নিই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।